তালি দিয়ে হচ্ছে দুইটার সাউন্ড সিনক্রোনাইজ করলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট 2 এর থিওরি পার্টটা হচ্ছে দেখব, আর আপনারা বেসিক্যালি একটু পরে বা পরের পার্টটাতে বেসিক্যালি সিমুলেশন বা যে জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি করবেন সেটার ভিডিও ডেমনস্ট্রেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমরা আসলে এক্সপেরিমেন্ট 2 এটা যে করব, এক্সপেরিমেন্ট 2 যেটার নাম হচ্ছে মডেলিং ডিফারেন্ট ট্রান্সমিশন লাইন্স, মডেলিং different transmission lines using MATLAB or Simulink. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের টাইটেলটা। তার মানে বুঝতে পারছেন যে এক্সপেরিমেন্ট 1-এ আমরা বেসিক্যালি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সমিশন লাইনের মডেল হার্ডওয়্যার সিস্টেমে দেখছিলাম। এখন আমরা দেখব আসলে কিভাবে সিমুলেশনের থ্রুতে এই মডেলগুলো ডেভেলপ করে বিভিন্ন জিনিস ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, সো আজকের থিওরিটা খুব বেশি লম্বা হবে না, যেহেতু আগেই মোটামুটি বেসিক আলোচনা আমরা করে ফেলছি। এখন খেয়াল করে দেখি, এখানে ম্যাটল্যাব বা সিমুলিঙ্ক এই দুইটা শব্দের সাথে আমাদের আসলে পরিচিত হইতে হবে। ট্রান্সমিশন লাইন এবং তার মডেল সম্পর্কে অলরেডি আমরা জানি। তো ম্যাটল্যাব বেসিক্যালি একটা সফটওয়্যার, ম্যাথওয়ার্কসের একটা সফটওয়্যার, যেটা অলরেডি আপনারা ডিএসপি ল্যাবে হয়তো করা শুরু করে দিচ্ছেন আপনাদের সিমুলেশনগুলো। আর সিমুলিঙ্কই হচ্ছে তারই আরেকটা পার্ট, যেখানে কোডিংয়ের থ্রুতে হচ্ছে প্রবলেম সলভ না করে আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামের থ্রুতে আমাদের বিভিন্ন সিস্টেম ডিজাইনিং বা এই জিনিসগুলো করি। তো সিমুলিঙ্কটাতে বেসিক্যালি হচ্ছে আমরা এই ডিজাইনটা করব। তার মানে বুঝতে পারতেছেন এইটা একটা সিমুলেশন বেসড এক্সপেরিমেন্ট। সো ডেফিনেটলি এই এক্সপেরিমেন্টের ডেট যেই দিন থাকবে, আপনাদেরকে গ্রুপের মধ্যে থেকে একজনকে হচ্ছে কি ল্যাপটপ নিয়ে আসতে হবে, যেন আমরা এটা ইন ক্লাস এক্সপেরিমেন্টটা করতে পারি। আর অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখন খেয়াল করে দেখি, এই এক্সপেরিমেন্টের মডিউলটা আমরা এমনভাবে বানাইছি যে অ্যাকচুয়ালি জাস্ট এই মডিউলটা দেখলেই আপনারা আসলে এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারার কথা। একদম পার্ট বাই পার্ট স্ক্রিনশট দিয়ে কোন জায়গায় ক্লিক করতে হবে, কোন জায়গায় ব্লক চুজ করতে হবে, তারপরে কোন ব্লকের পর কোন ব্লকে যাইতে হবে, একদম পার্ট বাই পার্ট জিনিসগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে। এই কারণে এই ম্যানুয়ালটার লেন্থ অনেক বড় হয়েছে। ঠিক আছে, সো এইখানে ডিটেলস এক্সপ্লেনেশন আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেটা আলোচনা করব, মানে থিওরিটা আলোচনা করব, আর পরের ভিডিওটাতে তো বেসিক্যালি আপনারা সিমুলেশনটা দেখবেনই। ঠিক আছে, সো আমি যে জিনিসটা বলতে চাই, এই ল্যাব ম্যানুয়ালটাই এনাফ ছিল, আমাদের ভিডিও না দিলেও এই ল্যাব ম্যানুয়ালটাই এনাফ ছিল আপনার পুরো এক্সপেরিমেন্টটা করে ফেলার জন্য। ঠিক আছে, আর এক্সপেরিমেন্টের শেষে একটা টাস্ক আলোচনা করা আছে, সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার সময়। তো এখন থিওরির বেসিসে আমরা যে জিনিসটা আসলে দেখব, আমরা তো অলরেডি জানি যে ট্রান্সমিশন লাইনের আমরা বেসিক্যালি হচ্ছে তিনটা মডেল পড়ছিলাম। হ্যাঁ, তিনটা মডেল পড়ছিলাম। তো তিনটা মডেলের একটা ছিল হচ্ছে আমার শর্ট ট্রান্সমিশন লাইন মডেল, দুই ছিল হচ্ছে আমার মিডিয়াম ট্রান্সমিশন লাইন মডেল, আর থার্ড ছিল কি আমার লং ট্রান্সমিশন লাইন মডেল। এইটার লেন্থ লেস দেন 80 কিলোমিটার্স হয়। এইটার লেন্থ থাকে হচ্ছে 80 কিলোমিটার থেকে 240 কিলোমিটারের মধ্যে, আর এটার লেন্থ হয় বেসিক্যালি হচ্ছে 240 কিলোমিটারের বড়। এর ফলে ডিফারেন্ট সিনারিও যেই জিনিসগুলো কনসিডারেশনে আসে এগুলো আমরা আলোচনা করছি। কিন্তু এইখানে বেসিক্যালি আমরা করবোটা কি? হ্যাঁ, এইখানে আমরা একটা সিঙ্গেল শর্ট ট্রান্সমিশন লাইনের মডেল আমি ড্র করি। হ্যাঁ, ধরলাম এটা আমার শর্ট ট্রান্সমিশন লাইন। এখানে ইম্পিডেন্স, সিরিজ ইম্পিডেন্স আছে, উইচ ইজ আর প্লাস জে এক্সএল। আর এই সাইডে হচ্ছে সেন্ডিং সাইড, এটার ভোল্টেজ হচ্ছে ভিএস এবং কারেন্ট আসতেছে হচ্ছে আইএস। এটা হচ্ছে লোডের সাইড, এই সাইডের ভোল্টেজ হচ্ছে ভিআর এবং কারেন্ট আসতেছে হচ্ছে কি আইআর। ঠিক আছে, তো এখন এইটা আমরা তো ডিজাইন করব সিমুলিঙ্কের থ্রুতে। এখানে 3 ফেজ সোর্স দিব ডেফিনেটলি, এখানে 3 ফেজ লোড দিব এবং ট্রান্সমিশন লাইনটাও 3 ফেজ থাকবে। যদি শর্ট ট্রান্সমিশন লাইন মডেল করি, তখন আপনি মডেলে জাস্ট এই সিরিজ প্যারামিটারটা দিলেই হবে, অর্থাৎ আর এল অংশটা দিলেই হবে। আর মডিউলের ডিফারেন্ট মডিউলে এটা লেখা আছে, মানে একই মডিউলে আপনি এটা চুজ করতে পারবেন, আর এল দিবেন নাকি আরসি দিবেন নাকি এলসি, এই টাইপের জিনিসগুলো চুজ করা যায়। আর যদি মিডিয়াম ট্রান্সমিশন লাইন কনসিডার করি, তখন আর এল সি এই তিনটেই বেসিক্যালি হচ্ছে আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে,
তো আপাতত আমি শর্ট ট্রান্সমিশন লাইনটা দিয়ে বেসিক্যালি আমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, যেখানে ক্যাপাসিটর বা শান্ট প্যারামিটারগুলো থাকবে না। আমরা আসলে করবোটা কি এই মডেলটা প্রথমে আমরা হচ্ছে সিমুলিংকে বিল্ড করা শিখবো, যে কীভাবে সিমুলিংকের মধ্যে এটা বিল্ড করতে হয়, এটা আমাদের প্রথম কাজ। তারপর এই জিনিসটা বিল্ড করার পর আমরা ডিফারেন্ট জিনিস ক্যালকুলেট করব, হাতে কলমে না, সিমুলিংকের মধ্যেই ক্যালকুলেট করব, অর্থাৎ গুণ, ভাগ, যোগ, বিয়োগ, তারপরে হচ্ছে রুট, এই জিনিসগুলোর বেসিক অপারেশন সিমুলিংকের থ্রুতে কীভাবে করতে হয় এগুলোই আমরা দেখব, ঠিক আছে? সো এখন একটা জিনিস তো আমাদের জানা আছে, আমি যদি এই ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সিটা বের করতে চাই, খেয়াল করে দেখি, এখানে আমি একটা ইনপুট পাওয়ার দিচ্ছি, এর বদলে কিছু পরিমাণ পাওয়ার আমি হচ্ছে আউটপুট পাচ্ছি, এবং কিছু পরিমাণ পাওয়ার আমার এখানে কি হয়ে গেছে, লস হয়ে গেছে। তো এখন ইফিসিয়েন্সি যদি বের করতে চাই, এটার বেসিক ফর্মুলা হচ্ছে কি পরিমাণ পাওয়ার আমি পেলাম ডিভাইডেড বাই কি পরিমাণ পাওয়ার আমি দিলাম ইনটু 100। এখন এই কথাটা কি বলা সম্ভব কিনা যে পি আউটটা বেসিক্যালি হচ্ছে পি ইন মাইনাস পি লস। তার মানে এই জিনিসটা আমি লিখতে পারি যে পি ইনপুট থেকে যদি পি লসটা আমি বাদ দেই, তাহলেই আমার পি আউটপুট আমি পাওয়া যাব। তার মানে পি ইন ইন্টু 100, এইভাবে ফর্মুলেশনটা করা যায়। এখন এইটা নিচে এটা নিয়ে যাই, এই পি ইন বাই পি ইন হবে 1, আর পি লস ডিভাইডেড বাই হচ্ছে কি পি ইন ইন্টু 100, এটা হচ্ছে আমার ইফিসিয়েন্সির ফর্মুলা, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? সো ঠিক এই ফর্মুলাটাই আমরা ব্লক দিয়ে অ্যাপ্লাই করে দেখব যে এই ট্রান্সমিশন লাইনের ইফিসিয়েন্সি কেমন থাকে। ডিফারেন্ট প্যারামিটার চেঞ্জ করে, যে আর এর মান দিলাম, এল এর মান দিলাম, ডিফারেন্ট ভ্যালুতে কীরকম আসতে পারে, এই জিনিসগুলো আমরা চেক করব যে আর এবং এল কীভাবে আমার ট্রান্সমিশন লাইনে ইফেক্ট ফেলে ইফিসিয়েন্সিতে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখব, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। কি ভোল্টেজ রেগুলেশন? এই ভোল্টেজ রেগুলেশনের কনসেপ্ট আমি আপনাকে বোঝাই। সাপোজ ধরেন আপনার কাছে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা ধরলাম হচ্ছে সানলাইট কোম্পানির। সো সানলাইট কোম্পানির ব্যাটারি, আপনি এই ব্যাটারিটা নিলেন এবং দেখলেন এটার দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এখন এই যে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ আপনি নিছেন, এখন কিন্তু কোনো লোড লাগানো হয় নাই, তার মানে নো লোড অবস্থায় আপনি দুই প্রান্তের ভোল্টেজ নিছেন। এইটা আমাদের অলরেডি জানা আছে যে সোর্স বা ব্যাটারি যেটাই হোক না কেন, তার কিন্তু কি একটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা তার সাথে সিরিজে মডেল করি, ঠিক আছে? তো সেই দিকে যাচ্ছি না, বাট এটা অবশ্যই আছে, এটার একটা ইফেক্ট আছে, কিছু লস ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণেও হয়। এখন ধরলাম আরেকটা কোম্পানির ব্যাটারি আছে, যেটা মনে করলাম হচ্ছে অলিম্পিক। আবারও বলতেছি, এই কোম্পানিগুলোর কারোর সাথে আমার কোনো পরিচয় নাই, জাস্ট ফর রেফারেন্স ধরতেছি। সিমিলারলি এইটাকেও আমি হচ্ছে এরকম নো লোড কন্ডিশনে ভোল্টেজ মেজার করে দেখলাম 12 ভোল্ট, ধরলাম তারা সেম ক্যাপাসিটির ব্যাটারি, একদম হুবহু সেম টাইপের ব্যাটারি, এবং নো লোড অবস্থায় তাদের ভোল্টেজ মেজার করে আমি পাইছি হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? এখন করলাম কি, হঠাৎ করে একটা লোড এটাতে অ্যাড করলাম এবং সিমিলার লোডও এটাতে অ্যাড করলাম, লোড অ্যাড করে দিলাম। তার মানে এখন এটা লোডেড কন্ডিশন হয়ে গেল। যখন লোড ছিল না, দুই প্রান্তেই আমি ভোল্টেজ কত পাইছি, 12 পাইছি। আর যখন লোড লাগাইছি, ধরলাম এখন আমি এইটাতে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 10 ভোল্ট, আর এখন আমি এইটাতে ভোল্টেজ পাচ্ছি ধরলাম 9 ভোল্ট, অর্থাৎ লোড লাগানোর ফলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিন্তু ইফেক্টে আসছে। তো এখন আমি এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি, সেম লোড কিন্তু দুই জায়গাতেই, এইটার অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি 9 ভোল্ট, আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি কত, 10 ভোল্ট। এখন আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি যে এই দুইটা ব্যাটারির মধ্যে আপনাকে যদি কোনো একটা ব্যাটারি নিজের ব্যবহারের জন্য চুজ করতে বলা হয়, আপনি কোনটা চুজ করবেন? আপনি ডেফিনেটলি এই সানলাইটটা চুজ করবেন। কেন? কারণ এইটা এই পাশে লোড লাগানোর পরেও ভোল্টেজ কী দিচ্ছে, বেশি দিচ্ছে। এই যে ডিসিশন মেকিংটা আপনি করছেন, আসলে সাবকনশিয়াসলি আপনি কিন্তু ভোল্টেজ রেগুলেশনের উপর বেসিস করেই ডিসিশনটা নিছেন। অর্থাৎ কোনো একটা সোর্সের সাথে লোড লাগানোর পরেও সে কত ভালোভাবে তার যেই রেটেড ভোল্টেজটা আছে বা হচ্ছে তার নো লোড অবস্থার ভোল্টেজটা যে আছে, সে কত ভালোভাবে ওইটা মেনটেন করতে পারে, এটাই আসলে ভোল্টেজ রেগুলেশন। সো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা যদি আমরা দেখি, ভোল্টেজ রেগুলেশন এটার ফর্মুলা হচ্ছে ভোল্টেজ অফ রিসিভিং সাইড বা এই সাইডটা ইন নো লোড কন্ডিশন, রিসিভিং সাইডের ভোল্টেজ নো লোড কন্ডিশনে মাইনাস ভোল্টেজ অফ রিসিভিং সাইড ইন ফুল লোড কন্ডিশন ডিভাইডেড বাই, এটা একটু মুছে ফেলি, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, ডিভাইডেড বাই ভোল্টেজ অফ
রিসিভিং সাইড ফুল লোড ইন্টু 100, এটা ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তো এখন আমরা বেসিক্যালি হচ্ছে ক্যালকুলেট করে দেখি যে কোনটার ভোল্টেজ রেগুলেশন কত আসতেছে। সো নো লোড অবস্থায় সানলাইট ব্যাটারির ভোল্টেজ ছিল 12 ভোল্ট, লোডেড অবস্থায় রিসিভিং সাইডের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর লোডের অবস্থায় এটা হচ্ছে 10 ইন্টু 100। সো আমি যদি এটা দিয়ে এখন মাল্টিপ্লাই করি 2/10 করলে 20% এটার ভোল্টেজ রেগুলেশন আসছে। সিমিলারলি আমি যদি এখন অলিম্পিকেরটা চিন্তা করি, ধরলাম এইটার আসছে কত 20% ভোল্টেজ রেগুলেশন। সিমিলারলি আমি যদি অলিম্পিকেরটা চিন্তা করি, অলিম্পিকেরটা, সো অলিম্পিকের ক্ষেত্রে এটা তো 12 আসছে, বাট এটা আসছে কত 9, এইটাও আসছে কত 9। তাহলে ক্যালকুলেশন করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে থাকতেছে 3, আর 3/9 1/3, তার মানে 33.33%। তার মানে এইটার ভোল্টেজ রেগুলেশন আসতেছে কত 33.33%, ধরলাম 33% ধরলাম। তা আপনি বলতেছেন এইটা ভালো, বাট এইটার চাইতে একটু কম ভালো, তার মানে ভোল্টেজ রেগুলেশন সম্পর্কে কি আপনার এই ধারণাটা চলে আসতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা, এই ফর্মুলাটা আপনি বেসিক্যালি এই ল্যাব রিপোর্টটাতেও পাবেন, এটা এখানে দেওয়া আছে, বাট আমি কনসেপ্টটা বুঝাই দিলাম যে ভোল্টেজ রেগুলেশন বা পার্সেন্ট রেগুলেশন এই জিনিসটা আসলে কি। তো তারপর বেসিক্যালি আমরা যে ট্রান্সমিশন লাইনটাকে অপারেট করাচ্ছি, এই ট্রান্সমিশন লাইনটার যদি আমরা আরও কিছু অ্যানালিসিস দেখার চেষ্টা করি, এই ফ্রেমটাও কি আসতেছে, এই ফ্রেমটাও আসতেছে ভিডিওতে, আসতেছে না? আচ্ছা, ঠিক আছে। সো এখন বেসিক্যালি হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করব যে ট্রান্সমিশন লাইন যদি ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরে কাজ করে তখন আসলে তার বৈশিষ্ট্যগুলো কেমন হয়, এই জিনিসগুলো আমরা দেখব, আমাদের ইফেক্টে ফেলবে। হ্যাঁ, সো এই যে সার্কিটটা, সিম্পল সার্কিটটা যে আমি আঁকছি যে শর্ট ট্রান্সমিশন লাইনের, এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, আর এটা হচ্ছে বেসিক্যালি আমার লোড, এইটা হচ্ছে বেসিক্যালি আমার শেষ সিমিলার, ঠিক আছে। তো এখন এই পাশের যে ভোল্টেজটা, এটা হচ্ছে আমার রিসিভিং সাইডের ভোল্টেজ, এই পাশের ভোল্টেজটা এটা হচ্ছে আমার সেন্ডিং সাইডের ভোল্টেজ, আর এই কারেন্টটা হচ্ছে আমার আইএস, এই কারেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার আইআর। এবং আমরা শুরু থেকেই জানি যে আইএস আর আইআর কি সমান, যেহেতু এটা শর্ট ট্রান্সমিশন লাইন সিরিজে আছে। নো লোড অবস্থায় ভিএস আর ভিআর সমান হয়, কিন্তু লোডের অবস্থায় সমান হয় না। সম্পর্কটা কি হয় যে এই যে কারেন্টটা যে আসতেছে, আইএস আর আইআর যেহেতু সমান, তো আমি ধরে নিই এই কারেন্টটা হচ্ছে আই, ধরে নিতেই পারি। তো এখন এই সম্পর্কটা আসলে কি, আমি যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো হচ্ছে মাইনাস ভিএস প্লাস এইটা রেজিস্ট্যান্সটা আর, আর এটা ধরলাম হচ্ছে এক্স এল, তাহলে আই ইন্টু আর প্লাস জে আই এক্স এল প্লাস ভিআর ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে। তার মানে আমি লিখতে পারি ভিএসটাকে এই পাশে নিয়ে যাই, তার মানে ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আই কমন নিয়ে নিলাম, আর প্লাস জে এক্স এল প্লাস ভিআর, এইটা হচ্ছে আমার সেন্ডিং সাইডের ভোল্টেজ। তার মানে সোজা কথায় বলতে গেলে লোডের সাইডে কিছু ভোল্টেজ যাচ্ছে, পাশে আমার এই ট্রান্সমিশন লাইনেও কি কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই কারণে তোমার পি লস আসতেছে, তাই না? তো এখন এখান থেকে আসলে আমি বুঝতে পারতেছি যে সিনারিওটা, এই যে ভোল্টেজ, এগুলো কিন্তু ডেফিনেটলি আমি কি বলতে পারি, এগুলো কিন্তু হচ্ছে ফেজর ফর্মে আছে, ফেজর ফর্মে। তো এখান থেকে যদি আমি ফেজর ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তার মানে আমি বুঝতেছি এখানে ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরে ডিফারেন্ট সিনারিও ক্রিয়েট হবে। কীভাবে? শুরুতে আমি ধরে নেই যে আমার রিসিভিং সাইডের ভোল্টেজটার যে রেফারেন্স, ওই ফ্রেমটাও কি আসতেছে, পুরোটা আসতেছে, পুরোটাই আসতেছে না? আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখব যে খেয়াল করে দেখি ভোল্টেজের ফর্মুলা তো আমরা পেয়ে গেছি যে ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর প্লাস জে এক্সএল প্লাস ভিআর। হ্যাঁ, সবগুলো ফেজর। তো এখন যদি ধরে নেই যে আমার এই সিস্টেমটা, যদি দেখে নেই আমার এই সিস্টেমটা লোডিং হচ্ছে আমার ল্যাগিং সিচুয়েশনে আছে, বা লিডিং সিচুয়েশনে আছে, বা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সিচুয়েশন আছে, তাহলে আসলে সিনারিওটা কি হবে? আচ্ছা, ফ্রেমে জায়গা সংকলন হচ্ছে না, আমার আসলে মুছতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো মুছে নিচ্ছি, তো একটু মুছে নিচ্ছি। আচ্ছা, তো সিনারিওটা আমি ফেজর ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করতেছি। ধরলাম প্রথমে আমি হচ্ছে এই রিসিভিং সাইডের ভোল্টেজটা দিলাম, এবং ধরে নিলাম যে আমি প্রথমে লিডিং কন্ডিশনের জন্য আঁকবো, যে আমার সিস্টেমটা লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে।
তো লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলা মানে আমার ভোল্টেজ বা কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, তাই না? এখানে কারেন্টটা কি করবে? কারেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার ভোল্টেজের চাইতে লিডে থাকবে, ভোল্টেজটা ল্যাগে থাকবে। অর্থাৎ সি হচ্ছে কারেন্ট, আর সি দিয়েই আমরা বেসিক্যালি হচ্ছে ডিটারমাইন করি, কারেন্টটা দিয়ে আসলে আমরা ডিটারমাইন করি যেটা ল্যাগে চলবে না হচ্ছে লিডে চলবে। তো যেহেতু লিডিং কন্ডিশনটা দিচ্ছি, তার মানে কারেন্টটা যে কারেন্টটা বেসিক্যালি এখান দিয়ে যাচ্ছে, এই আই কারেন্টটা, এইটা এই ভোল্টেজের তুলনায় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কি লিডে থাকবে। ধরলাম এটা হচ্ছে আমার কারেন্ট আই। এখন কারেন্ট আই এই কারেন্টটা কিন্তু এই আর এর ভেতর দিয়ে যাচ্ছে এবং রেজিস্ট্যান্স এবং কারেন্টের মাঝে যে ভোল্টেজটা থাকে তাদের মাঝে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তার মানে এই বরাবর আমার একদম হুবহু এইটাই হবে আমার হচ্ছে আই ইন্টু আর, অর্থাৎ এতটুকু ভোল্টেজ ড্রপ আমার এই রেজিস্টরের অ্যাক্রস হয়েছে। আবার এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, এটা আমরা জানি যে ইন্ডাক্টরের ভোল্টেজ বেসিক্যালি কারেন্টের চাইতে লিড করে। তার মানে কারেন্টটা যেই দিকে আছে ওই দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কি হবে? সিনারিওটা রাইজ করবে, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলোই আসলে আমরা একসাথে কনক্লুড করার চেষ্টা করব। খেয়াল করে দেখি, যেহেতু ফেজর আলটিমেটলি আমাকে সবগুলোকে ভেক্টর যোগ করতে হবে। তো ভেক্টর যোগ করার জন্য আমরা এই সেম পয়েন্ট থেকেই যোগ করতে পারি, অথবা আমাদের সহজের জন্য যদি ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই আমরা প্যারালালি এটাকে এই বরাবর সরাই নিয়ে আসতে পারি। তো ধরলাম এই বরাবর আমি নিয়ে আসছি আই আর এতটুকু ভোল্টেজ ড্রপকে, আর মাত্র বললাম যেহেতু এটা ইন্ডাক্টর, সো কারেন্টের সাথে তার ভোল্টেজের ফেজ ডিফারেন্স কি থাকবে? 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি লিড করবে ভোল্টেজটা। তো এইটার সাথে 90 ডিগ্রি বরাবর আমি কি করে দিলাম, মানে একটু আঁকাপাকা হইতে পারে বাট ধরে নাও 90 ডিগ্রি আমি দিয়ে দিলাম, যেটা বেসিক্যালি হচ্ছে আমার যে এক্সএল এর সাথে আই এর মাল্টিপ্লিকেশন বোঝাবে, অর্থাৎ এতটুকু ভোল্টেজ। এখন খেয়াল করে দেখি আমাদের কাছে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা হচ্ছে এই ভিএস এর ভ্যালু হচ্ছে আই আর, আই জে এক্সএল এবং ভিআর এর যোগফল। তার মানে এই তিনটা ভেক্টর আমি যোগ করলে কি পাবো? ভিএস পাবো। তার মানে এই তিনটা ভেক্টর যোগ করে দিলাম, পেয়ে গেলাম কি? ভিএস। তার মানে যখন আমার লিডিং কন্ডিশন থাকবে এই পাওয়ার সিস্টেমটাতে, এই ট্রান্সমিশন সিস্টেমটাতে, মানে এটা তো লোডের উপর ডিপেন্ড করবে ডেফিনেটলি, সো তখন আমাদের ফেজর ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে? আর যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে যায় তখন তুমি আসলে দেখবা যে এই ভিআর এর দিকেই হচ্ছে আমার কারেন্টটা যাচ্ছে আই, এবং এই বরাবরই হচ্ছে আমার আই আর সিনারিওটা আসতেছে, তার মানে এই দিকে একটু বাড়বে। তো এটা হচ্ছে আই আর এতটুকু হবে এখান থেকে এতটুকু, এবং এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেসিক্যালি হবে কি? যে আই এক্সএল, এবং পরবর্তীতে এতটুকু, এতটুকু এবং এতটুকু, এই তিনটা যোগ করে আমি বেসিক্যালি হচ্ছে পাবো কি? ভিএস। এটা হচ্ছে আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য, যখন পাওয়ার ফ্যাক্টর 1। আর ল্যাগের জন্য কি হবে? সেম প্রসিজারে তোমরা নিজেরাও দেখে নিতে পারবা, এটা বেসিক্যালি আমাদের ল্যাব ম্যানুয়ালটাতেও দেওয়া আছে। সো এই ফেজর ডায়াগ্রামগুলো সম্পর্কেও আমার ধারণা থাকতে হবে যে কীভাবে ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরের জন্য আমার ট্রান্সমিশন লাইনের ডায়াগ্রাম ডিফারেন্ট হয়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখি, এখানে আমার একটা ফর্মুলা আমি লিখছি যে পি লস, অর্থাৎ এই ট্রান্সমিশন লাইনের জন্য কি পরিমাণ লস হবে, রিয়েল পাওয়ারের লসটা। আর রিয়েল পাওয়ারের লসটা বেসিক্যালি ডিটারমাইন করে কে? এই আর। তার মানে পি লস, এইটার ফর্মুলা হবে, আমরা পি ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর। তার মানে এই কারেন্ট যেটা যাচ্ছে এটা স্কোয়ার ইন্টু আর করলেই বেসিক্যালি আমি কি পেয়ে যাচ্ছি? এই পি লসটা পেয়ে যাচ্ছি। তো আলটিমেটলি এই ফর্মুলাতে যদি আমি বসাতে চাই, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই স্কোয়ার আর ডিভাইডেড বাই পি ইন্টু 100, এই ফর্মুলা দিয়ে আমি কি করে ফেলতে পারবো? এফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসগুলোই আসলে আমরা দেখব, ট্রান্সমিশন লাইনে মডেল ডেভেলপ করব, তারপরে এই যে ক্যালকুলেশনগুলো দেখালাম এইটা সিমুলিঙ্ক দিয়েই করব, কোনো হাতে কলমে না, সিমুলিঙ্ক দিয়েই করবো, ঠিক আছে? তো তারপরে রেজাল্টগুলো অবশ্যই রিপোর্ট লেখার সময় ওই হাতে লিখে দিব রিপোর্টে, বাট এই মডেলটা আমাদের এইভাবে ডেভেলপ করে ক্যালকুলেট করতে হবে। আর বাকি ডিটেলস তোমরা বেসিক্যালি হচ্ছে ভিডিওতে তো পাবাই, পরের ভিডিওটাতে। আর ল্যাব ম্যানুয়ালটা পড়লেও ইটস মোর দেন এনাফ, ধাপে ধাপে সবগুলো বোঝাই দেওয়া আছে, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট 2 এর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে বেসিক্যালি যথারীতি নিলয়, শুভ ভাই ছিল, এবং আমাদের টিমে আরেকজন হচ্ছে ডিভাইস দিয়ে হেল্প করছে, বাকি দুইজন একটু ভ্যাকেশনে আছে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।